গুরুগৃহ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা থাম্বনেল থেকে বুঝতেই পারছেন আজকে আমাদের আলোচনার বিষয় পেশা প্রবেশ। পেশা প্রবেশে কি কি কন্টেন্ট রয়েছে আমরা সেগুলো জানবো এবং তার সাথে আমরা ডিকটেট করতে থাকবো। আপনারা অবশ্যই নোট ডাউন করতে থাকবেন সংবাদ শিরোনামে কি রয়েছে সেগুলো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। তো আমরা সোজা চলে যাব পেশা প্রবেশের কন্টেন্টের ওপরে। পেশা প্রবেশে যেগুলি রয়েছে WBCS প্রিলিমিনারি ও মেন্স পরীক্ষার নমুনা প্রশ্নোত্তর, এছাড়া রয়েছে নার্সিং সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সের প্রবেশিকার 3টি সেট নমুনা প্রশ্নোত্তর, CGL এর ওপর 2টি সেট নমুনা প্রশ্নোত্তর এবং হায়ার সেকেন্ডারি লেভেলের ওপরে কিছু নমুনা প্রশ্নোত্তর এবং কেন্দ্রীয় সরকারের হাজারবার অফিসার যে নিয়োগ হচ্ছে সিভিল সার্ভিস ও ফরেস্ট সার্ভিসের ওপরে তার প্রিলিমিনারির পরীক্ষার নমুনা প্রশ্নোত্তর। এছাড়া রয়েছে ইংরেজি শিক্ষার আসর, অর্থনৈতিক হালচাল, ভারতের ইতিহাস, ভারতের সংবিধান, ভারতের ভূগোল, সাধারণ মানসিক দক্ষতা। আপনারা যদি পেশা প্রবেশ ফলো করেন তাহলে আমাদের গুরুগৃহর নিজস্ব অ্যাপ রয়েছে, ডেসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে গুরুগৃহর, আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন এবং 1 বছরের লাইব্রেরি সাবস্ক্রিপশন করতে পারেন। খুব কম পয়সায় আপনারা এখান থেকে ম্যাগাজিন পেয়ে যাবেন। আপনি মান্থলি মাত্র 105 টাকার বিনিময়ে আপনি 12টা ম্যাগাজিন পাবেন। যে মাস থেকে আপনি সাবস্ক্রিপশন করবেন সেই মাস থেকে 12 মাস আপনারা পাবেন। আমরা একবার তাও ওয়েবসাইটে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে সমস্ত ম্যাগাজিন রয়েছে, আপনি যে ম্যাগাজিন চাইবেন সেই ম্যাগাজিনের উপর আপনি ইয়ারলি সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। কোনোটায় 65%, কোনোটা 80% এইভাবে অফ রয়েছে। এছাড়া আপনি যদি সমস্ত ম্যাগাজিন ফলো করতে চান সেই জন্য আমাদের 301 টাকা ইয়ারলি রয়েছে, সেটা আপনি 7টা থেকে 8টা ম্যাগাজিন পেয়ে যাবেন। সময় নষ্ট না করে আমরা সোজা চলে যাব পেশা প্রবেশের আমরা সংবাদ শিরোনামে। সংবাদ শিরোনামে 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি 2022 যেটা রয়েছে শীর্ষ ব্যক্তিত্বে জো বাইডেন ও ভ্লাদিমির পুতিন। ইউক্রেন সংকট নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্ভাব্য যুদ্ধের আবহের মধ্যেই 12 ফেব্রুয়ারি টেলিফোনে বাক্যালাপ হয় দুই মহাশক্তিধর দেশের রাষ্ট্রপ্রধানের। 1989-তে ঠান্ডা যুদ্ধের অবসানের পর রাশিয়া এবং পশ্চিমী বিশ্বের এরকম মুখোমুখি মোকাবিলার মতো পরিস্থিতি কখনো তৈরি হয়নি। ইউক্রেন সংকট মেটাতে পশ্চিমী দুনিয়া কূটনীতির পথে হাঁটতে চাই বলে পুতিনকে জানিয়েছেন বাইডেন। পরিস্থিতি অন্যরকম হলে রাশিয়াকে বড়সড় মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন বাইডেন। চলে যাব আমরা পরবর্তী। ওলাফ সোলজ 13 ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্টের পর জার্মান চ্যান্সেলর ওলাফ সোলজ রাশিয়ার উদ্দেশ্যে সতর্ক বার্তা দিলেন। জার্মান সংসদের উচ্চকক্ষে সোলজ বলেছেন, আমরা রাশিয়াকে স্পষ্ট বার্তা দিতে চাই যে তারা আগ্রাসনের চেষ্টা করলে ফল ভালো হবে না। উল্লেখ্য, উপগ্রহ চিত্রে ইতিমধ্যেই ধরা পড়েছে যে রাশিয়ার লক্ষাধিক সেনা ইউক্রেনকে 3 দিক থেকে ঘিরে ফেলেছে। চলে যাব আমরা পরবর্তীতে। জাস্টিন ট্রুডো 15 ফেব্রুয়ারি কানাডায় জরুরি অবস্থা জারি করলেন সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কোভিড টিকাকরণ নিয়ে সরকারি কড়াকড়ি মানতে চাইছেন না কানাডার জনগণের একাংশ। গত 18 দিন ধরে টানা রাস্তায় ট্রাক নামিয়ে দেশকে এক প্রকার স্তব্ধ করে দিয়েছেন সে দেশের ট্রাক চালকেরা। এই অবস্থায় বাধ্য হয়েই আগামী 30 দিনের জন্য দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করলেন ট্রুডো। এ বিষয়ে তিনি বলেন, আমরা অবৈধ এবং বিপজ্জনক কার্যকলাপ চলতে দিতে পারি না। এর আগে শেষবার 1988 সালে জরুরি অবস্থা জারি হয়েছিল। চলে যাব পরবর্তী। লি সিয়েন লুং নেহরুর স্বপ্নের ভারত এর সঙ্গে বর্তমান ভারতের তুলনা করতে গিয়ে বর্তমান সাংসদের অধিকাংশের ক্রিমিনাল যোগের উল্লেখ করায় বিতর্কের মুখে পড়লেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং। 17 ফেব্রুয়ারি সিঙ্গাপুরের সংসদে একটি বিতর্ক সভায় লি বলেন, নেহেরুর ভারতে এখন এমন অবস্থা হয়েছে, মিডিয়া রিপোর্ট বলছে সেখানে লোকসভার প্রায় অর্ধেক সাংসদের বিরুদ্ধে ফৌজদারি মামলা ঝুলছে।
যার মধ্যে ধর্ষণ, খুনের মতো অভিযোগও রয়েছে। এরপরই ভারতে নিযুক্ত সিঙ্গাপুরের হাই কমিশনার সিমন ওয়াংকে ডেকে পাঠিয়ে তীব্র অসন্তোষের কথা জানিয়েছেন বিদেশ মন্ত্রক। চলে যাব পরবর্তী। ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনে সরকার পক্ষের সঙ্গে বিবদমান দুই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর দাবি মেনে 19 ফেব্রুয়ারি ডোনেটস্ক পিপলস রিপাবলিক এবং লুহানস্ক পিপলস রিপাবলিককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাতির উদ্দেশ্যে এদিন ভাষণে ইউক্রেনকে আমেরিকার হাতের পুতুল বলে উল্লেখ করেন তিনি। সেই সঙ্গে মনে করিয়ে দেন ইউক্রেনের ন্যাটোয় অন্তর্ভুক্ত মানে বড়সড় হুমকির মুখে পড়বে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট এদিন কার্যত উড়িয়ে দিয়েছেন 2015 শান্তি চুক্তিও। তিনি বলেন, ইউক্রেন, ফ্রান্স, জার্মানি এবং ইউক্রেনের সঙ্গে আমাদের যে শান্তি চুক্তি হয়েছিল তার আর কোনো ভবিষ্যৎই নেই। চলে যাব পরবর্তী। বরিস জনসন পূর্ব ইউক্রেনের ডনেটস্ক ও লুহানস্ক অঞ্চলকে রাশিয়া স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পরেই 22 ফেব্রুয়ারি লন্ডনের পার্লামেন্ট বক্তৃতায় রাশিয়ার 5টি ব্যাংক ও তিন ধনকুবের বিনিয়োগকারীর উপর নিষেধাজ্ঞা চাপালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। 1945-এর পরে রাশিয়া ইউরোপে সবচেয়ে বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে কয়েকদিন আগে আশঙ্কা প্রকাশ করেছিলেন জনসন। ইউক্রেনের পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বিবদমান দুই পক্ষকেই সংযত হওয়ার আর্জি জানিয়েছেন তারা। চলে যাব পরবর্তীতে ইমরান খান, ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদীর। রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের মাঝেই 24 ফেব্রুয়ারি দুদিনের বাণিজ্যিক সফরে মস্কো গেলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সারা বিশ্ব ইউক্রেনের ওপর রুশ হামলায় উদ্বেগ প্রকাশ করলেও ইমরানকে মস্কো পৌঁছে বলতে শোনা গিয়েছে, কি দারুণ সময়ে এসেছি, কি উত্তেজনা। এই পরিস্থিতিতেও ক্রেমলিনে পুতিনের সঙ্গে বাণিজ্যিক আলোচনা সারেন ইমরান। অন্যদিকে ইউক্রেন পরিস্থিতি নিয়ে রুশ প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতির জেরে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মোদী। পুতিনকে মোদী জানান, কূটনৈতিক আলোচনার মাধ্যমেই ইউক্রেন রাশিয়ার সংকটের সমাধান মিলতে পারে। চলে যাব পরবর্তীতে। সের্গেই লাভরভ ও ভলোদিমির জেলেনস্কি রুশ ইউক্রেন যুদ্ধের পরিস্থিতিতে 25 ফেব্রুয়ারি রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইউক্রেন অস্ত্র ছাড়লেই আলোচনায় রাজি আছে মস্কো। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আক্ষেপ করে বলেছেন, কেউ পাশে নেই, একাই লড়তে হচ্ছে আমাদের। ইউক্রেন ন্যাটোর অংশ হবে কিনা 27 জন রাষ্ট্রপ্রধানের সঙ্গে এ নিয়ে কথা বলেছি, কেউ উত্তর দেয়নি, সবাই ভয়ে কুঁকড়ে রয়েছে। চলে যাব পরবর্তীতে। টিএস তিরুমূর্তি 26 ফেব্রুয়ারি ইউক্রেন পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপুঞ্জে ভোটদান থেকে বিরত থাকলো ভারত। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিরুদ্ধে আনা আমেরিকার নিন্দা প্রস্তাবে কূটনৈতিক আলোচনার পথ বাদ রাখা হয়েছে। এই যুক্তিতে ভোটদানে বিরত থাকলো ভারত। ভোটদানে অস্বীকার করেছে চীন এবং সংযুক্ত আরব আমিরশাহীও।
নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্র রাশিয়া প্রস্তাবে ভেটো দিয়েছে। ফলে ইউক্রেনে হামলার ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে আনা নিন্দা প্রস্তাব 11 রাষ্ট্রের সমর্থন পেয়েও 15 সদস্যের নিরাপত্তা পরিষদে পাস হলো না। ভোট না দিলেও রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রতিনিধি টি.এস. তিরুমূর্তি বলেছেন, ইউক্রেনের পরিস্থিতিতে ভারত উদ্বিগ্ন। আমাদের আবেদন, হিংসা শত্রুতা অবিলম্বে বন্ধ হোক। জীবনের বিনিময়ে কোনো সমাধান হতে পারে না। চলে যাব পরবর্তীতে। দিমিত্র কুলেবা। বিশ্বের সর্ববৃহৎ কার্গো বিমান AN-225 রুশ মিসাইলের আঘাতে ধ্বংস হয়েছে বলে 27 ফেব্রুয়ারি সংঘর্ষের চতুর্থ দিনে ঘোষণা করলেন ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবা। ইউক্রেনীয় অ্যারোনটিক্স সংস্থা আন্তনোভ এই বিমানটি বানিয়েছিল। এক টুইটে কুলেবা লেখেন, কিভের এয়ারফিল্ডের কাছে আছড়ে পড়া রুশ মিসাইল বিশ্বের সর্ববৃহৎ বিমানকে ধ্বংস করেছে, কিন্তু তিনি এও লিখেছেন, আমরা বিমানটিকে আবার গড়ে তুলব, শক্তিশালী স্বাধীন গণতান্ত্রিক ইউক্রেনের স্বপ্ন পূরণ করব। চলে যাব পরবর্তী। পীযূষ গোয়েল, আব্দুল্লাহ বিন তৌক অলমারি। 18 ফেব্রুয়ারি নয়াদিল্লিতে সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করল ভারত। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং সংযুক্ত আরব আমিরশাহীর অর্থমন্ত্রী আব্দুল্লাহ বিন তৌক অলমারির উপস্থিতিতে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী ভারত থেকে রপ্তানি হওয়া অধিকাংশ জিনিসের ওপর থেকে আমদানি শুল্ক কমাবে সংযুক্ত আরব আমিরশাহী। এর ফলে বহুমূল্য পাথর, রত্ন, গয়না ও প্রসাধন সামগ্রীর মতো জিনিসের রপ্তানি বাড়বে বলে আশাবাদী নয়াদিল্লি। এর ফলে দুদেশের ব্যবসা 5 বছরে বেড়ে 10,000 কোটি ডলারে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে। পরবর্তী খবর যেটা রয়েছে, গৌতম আদানি ও মুকেশ আম্বানি। 8 ফেব্রুয়ারি মুকেশ আম্বানিকে পিছনে ফেলে এশিয়ার সেরা ধনী হলেন গৌতম আদানি। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্স থেকে দেখা যাচ্ছে, আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানির মোট সম্পত্তি $88.5 বিলিয়ন, অর্থাৎ 6.6 লক্ষ কোটি টাকা। মুকেশ আম্বানির 87.9 বিলিয়ন ডলার সম্পদের থেকে 4,400 কোটি টাকার মতো এগিয়ে রয়েছে আদানি। এছাড়াও বিশ্বের প্রথম 10 সেরা ধনীর মধ্যেও ঢুকে পড়েছেন আদানি গোষ্ঠীর প্রধান। ব্লুমবার্গ ইন্ডেক্স বলছে, চলতি আর্থিক বছরে এখনো অবধি আদানির সম্পত্তি বেড়েছে 90,000 কোটি টাকা। সেখানে চলতি বছরে মুকেশের সম্পত্তি কমেছে 16,000 কোটি টাকা। চলে যাব পরবর্তীতে। রতন টাটা। এয়ার ইন্ডিয়ার যাত্রীদের জন্য বিশেষ বার্তা দিলেন টাটা গোষ্ঠীর এমিরেটাস চেয়ারম্যান রতন টাটা। 70 বছর পর এয়ার ইন্ডিয়া ফের টাটাদের হাতে ফিরে এসেছে। 2 ফেব্রুয়ারি রতন টাটা তার বার্তায় বলেছেন, উড়ানের স্বাচ্ছন্দ্য ও পরিষেবায় এয়ার ইন্ডিয়াকে যাত্রীদের প্রথম পছন্দের সংস্থা হিসাবে গড়ে তোলায় টাটা গোষ্ঠীর একযোগে কাজ করতে অত্যন্ত উদগ্রীব। এই অডিও বার্তা ইতিমধ্যে এয়ার ইন্ডিয়ার কয়েকটি উড়ানে বাজতে শুরু করেছে। উল্লেখ্য, নিলাম প্রক্রিয়ার মাধ্যমে কেন্দ্র টাটা গোষ্ঠীর সংস্থা ট্যালেস প্রাইভেট লিমিটেডকে 18,000 কোটি টাকায় এয়ার ইন্ডিয়া বিক্রি করেছে। চুক্তি অনুযায়ী ট্যালেস 2,700 কোটি টাকা সরকারকে নগদ দিয়েছে
এবং উড়ান সংস্থাটির 15,300 কোটি টাকার ঋণ পরিশোধ করার দায়িত্ব নিয়েছে। চলে যাব পরবর্তীতে নির্মলা সীতারামন। 1 ফেব্রুয়ারি অর্থাৎ 1 ফেব্রুয়ারি সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 2047 সালে স্বাধীনতার শতবর্ষ পূর্তির আগে ভারতকে বিশ্বমানের পরিকাঠামো হাব হিসাবে গড়ে তোলার কথা এই ভবিষ্যতের বাজেটে শুনিয়েছেন অর্থমন্ত্রী। অন্যদিকে 2 বছর অতিমারির সংকটের সঙ্গে লড়তে থাকা দেশে কর ছাড় এবং মূল্যবৃদ্ধি কমানোর বড় কোনো পদক্ষেপ নজরে আসেনি বাজেটে। তবে আয়কর কাঠামোয় কোনো পরিবর্তন করা হয়নি। মেক ইন ইন্ডিয়া উদ্যোগে আগামী 5 বছরে 60 লক্ষ নতুন চাকরি তৈরির কথা বলা হয়েছে। রেলের খাতে বরাদ্দ 30,000 কোটি টাকা বাড়িয়ে 1,40,000 কোটি টাকা করা হয়েছে। আগামী 3 বছরের মধ্যে সারা দেশে 400টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিরোধীরা অবশ্য একযোগে এই বাজেটে প্রাপ্তির ঝুলি শূন্য বলে দাবি করেছে। পরবর্তী বরুণ গান্ধী, মানিকম টেগোর ও ভি মুরলীধরন। লাদাখে প্যাংগং লোকের উপর চীন যে সেতু নির্মাণ করেছে অবৈধ বলে 4 ফেব্রুয়ারি সংসদে স্বীকার করল কেন্দ্রীয় সরকার। সংসদে বিজেপি সাংসদ বরুণ গান্ধী, কংগ্রেস সাংসদ মনিকম টেগোরের লিখিত প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের তরফে কথা বলা হয়েছে। বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরন দাবি করেছেন, যেখানে সেতু নির্মাণ করা হচ্ছে সেই এলাকা 1962 সাল থেকে দখল করে রেখেছে চীন। ভারত সরকার এই ধরনের নির্মাণ মেনে নেবে না বলেও জানিয়েছেন তিনি। পরবর্তী বাসবরাজ বোম্মাই। হিজাব বিতর্কে 3 দিন বন্ধ হলেন কর্ণাটকের শিক্ষাগণ। সে রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই 8 ফেব্রুয়ারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করে পড়ুয়া সমাজে শান্তি বজায় রাখতে অনুরোধ করেন। শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা যাবে কিনা তা নিয়ে বেশ কিছুদিন ধরেই আন্দোলন চলছে। বিষয়টির কোনো সুরাহা না হওয়ায় এবং সরকার বিভিন্ন সময়ে নানা বিবৃতি দেওয়ায় মামলায় পৌঁছায় কর্ণাটক হাইকোর্টে। পরবর্তী শাহ মেহমুদ কুরেশি ও মুক্তার আব্বাস নকভি। 9 ফেব্রুয়ারি কর্ণাটকের হিজাব বিতর্কের মধ্যে জড়ালো পাকিস্তানও। হিজাব পরার কারণে মুসলিম ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতে না দেওয়া মানবাধিকার লঙ্ঘন বলে সরব হলেন পাক বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফওয়াদ হোসেনেরও দাবি, নেতৃত্ব নড়বড়ে বলেই ভারতীয় সমাজের দ্রুত অবক্ষয় ঘটছে। পাকিস্তানের এ ব্যাপারে নাক গলানো ভালোভাবে নেয়নি ভারত। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুক্তার আব্বাস নকভির জবাব, ড্রেস কোডকে সাম্প্রদায়িক রং দিয়ে ভারতের সংস্কৃতিকে বদনাম করার ষড়যন্ত্র চলছে। পাকিস্তানেও সংখ্যালঘুরা অপরাধ এবং নৃশংসতার জঙ্গলে বাস করে। পরবর্তী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। 9 ফেব্রুয়ারি করোনাকালে রাজ্যে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার জন্য বুনিয়াদী শিক্ষা ব্যবস্থায় মারাত্মক প্রভাব পড়েছে বলে এলো অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্টে। বিভিন্ন শ্রেণীতে পাঠরতদের মধ্যে সমীক্ষায় ভাষা ও গণিত শিক্ষায় ঘাটতির ইঙ্গিত উঠে এসেছে। রিপোর্ট দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ তথা করোনা পরিস্থিতিতে রাজ্য সরকারের গড়া গ্লোবাল অ্যাডভাইজরি বোর্ডের সদস্য অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের।
এখনই পুরোপুরি স্কুল খুলে দেওয়ার পক্ষে মত প্রকাশ করছেন তিনি। তার বক্তব্য, কোভিডের কারণে বাচ্চারা আরো পিছিয়ে পড়েছে। বাচ্চারা পিছিয়ে পড়লে শিক্ষকদেরও সমস্যা। কাকে পড়াবো, কতটা পড়াবো? আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব এবারে স্কুল পুরোপুরি খুলে দেওয়া উচিত। পরবর্তী, নরেন্দ্র মোদী। 19 ফেব্রুয়ারি ইন্দোরে এশিয়ার বৃহত্তম বায়ো সিএনজি প্লান্ট গোবর্ধন এর সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্রামের বাড়িঘর, পশু পাখির খামার থেকে নির্গত বর্জ্যের দ্বারা এই প্ল্যান্টে গ্যাস উৎপাদন করা হবে। এইভাবে উৎপাদিত গ্যাস দেশে বড় সাফল্য নিয়ে আসবে বলে ঘোষণা করলেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী বলেন, 2 বছরে দেশের 75 বড় পৌরসভায় এই ধরনের গোবর্ধন নির্ভর বায়ো সিএনজি প্ল্যান্ট নির্মাণের কাজ সম্পন্ন হবে। এই অভিযান দেশের শহরগুলিকে পরিষ্কার, দূষণমুক্ত করবে, পাশাপাশি বাড়বে ক্লিন এনার্জির ব্যবহার। পরবর্তী, আনিস খান। 19 ফেব্রুয়ারি আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা আনিস খানের রহস্য মৃত্যু হলো আমতায় তার নিজের বাড়িতে। পুলিশের পোশাক পরে আসা 4 জন নিজেদের পুলিশকর্মী পরিচয় দিয়ে বাড়ির 3 তলা থেকে 28 বছরের আনিসকে মাটিতে ছুঁড়ে ফেলে বলে অভিযোগ। কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন গণ আন্দোলনেও সামিল হয়েছেন তিনি। এনআরসি সিএএ বিরোধী আন্দোলনেরও অন্যতম সংগঠক আনিসের মৃত্যুতে ছাত্র সংগঠনগুলি প্রতিবাদ আন্দোলনের পথে নেমেছে। চলে যাও পরবর্তীতে, এস জয়শঙ্কর। 2020 সালে লিখিত চুক্তি চীন মানেনি বলেই ইন্দো চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় এত অশান্তি চলছে বলে 12 ফেব্রুয়ারি কোয়াড বৈঠকে অভিযোগ তুললেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তার মতে, একটা বড় দেশ যখন লিখিত চুক্তি মানে না, তখন তা পুরো বিশ্বের কাছে উদ্বেগের কারণ হয়ে ওঠে। এই লিখিত চুক্তিতে বলা হচ্ছিল, লাদাখ সীমান্তে কোনো দেশ বিপুল সেনা মোতায়েন করবে না। চীন তা মানছে না বলেই অভিযোগ। পরবর্তী হলো দানিল মেদভেদেভ। 24 ফেব্রুয়ারি নোভাক জোকোভিচকে সরিয়ে ছেলেদের টেনিসে শীর্ষস্থানে পেলেন রুশ তারকা দানিল মেদভেদেভ। মেক্সিকান ওপেনের কোয়ার্টার ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গেই ক্রমতালিকায় প্রথম স্থানটি দখল করলেন তিনি। 2004 সালের পর টেনিসের বিগ 4 এর বাইরে এই প্রথম কেউ 1 নম্বর হলেন। গত 18 বছর ধরে এই জায়গা দখলে রেখেছিলেন রজার ফেডেরার, রাফেল নাদাল, নোভাক জোকোভিচ ও অ্যান্ডি মারে। পরবর্তী চলে যাচ্ছি, আশিস মিশ্র। 10 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের ভোট পর্বের সূচনার দিনেই জামিন পেয়ে গেলেন লখিমপুর ফেরিতে কৃষকদের গাড়ি চাপা দিয়ে মারার ঘটনার অভিযুক্ত মন্ত্রীপুত্র আশিস মিশ্র। এলাহাবাদ হাইকোর্টে লখনৌ বেঞ্চ এই জামিনের আবেদন মঞ্জুর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিন আগেই লখিমপুর তদন্ত বিচারাধীন বিষয় বলে এড়িয়ে গিয়েছেন। তার বিরোধীরা অবশ্য বিষয়টি নিয়ে সরব হয়েছেন। চলে যাও পরবর্তী খবরে, নবাব মালিক। আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম গোষ্ঠীর সঙ্গে বেআইনি আর্থিক লেনদেনে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় সংস্থা ইডির হাতে 23 ফেব্রুয়ারি গ্রেপ্তার হলেন এনসিপি নেতা, মহারাষ্ট্রের সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী নবাব মালিক। তার গ্রেপ্তারির পরই এনসিপি প্রধান শরদ পাওয়ারকে ফোন করে পাশে থাকার বার্তা দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিন আগে মহারাষ্ট্রে গিয়ে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে এবং এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করে বিজেপি বিরোধী তৃতীয় ফ্রন্টের সম্ভাবনাকে উস্কে দিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। এই ঘটনার পরই দাউদ যোগের অভিযোগ তুলে গ্রেপ্তার করা হলো এনসিপি এর নেতাকে। পরবর্তীতে চলে যায় লালু প্রসাদ যাদব। পশুখাদ্য দুর্নীতি মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের
5 বছরের জেল ও 60 লক্ষ টাকা জরিমানা হলো। পশু খাদ্য কেলেঙ্কারি সংক্রান্ত পঞ্চম মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছিল তাকে। 21শে ফেব্রুয়ারি সিবিআই এর বিশেষ আদালত লালু প্রসাদকে সাজা এবং জরিমানার নির্দেশ দিয়েছে। দীর্ঘদিন ধরেই পশু খাদ্য কেলেঙ্কারির মামলায় জেলবন্দী ছিলেন আরজেডি প্রধান। যদিও বেশ কিছুদিন আগেই অসুস্থতার কারণে জেল থেকে জামিনে ছাড়া পেয়েছিলেন প্রবীণ এই নেতা। চলে যাব পরবর্তী কৌশল। 9 ফেব্রুয়ারি বুদ্ধগয়া বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত হলো জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন। বাংলাদেশের চাঁইকৌশর ওরফে বোমা মিজান ওরফে জহিদুল ইসলাম তার বিশেষ এনআইএ আদালত কৌশলকে দোষী সাব্যস্ত করেছেন। 2018 সালের 19শে জানুয়ারি বুদ্ধগয়ার কালচক্র ময়দানে বিস্ফোরণ ঘটনা হয়েছিল। উল্লেখ্য, খাগড়াগড় বিস্ফোরণের মামলায় ইতিমধ্যেই 29 বছরের জেল হয়েছে কৌশলের। আজকে এই পর্যন্তই সংবাদ শিরোনামে। আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিও। থ্যাংক ইউ সবাইকে।